আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্বাগত জানাচ্ছি স্পেশাল মডেল টেস্ট 3-এর এমসিকিউ এবং এক কথায় উত্তর প্রশ্নগুলি সমাধান করে দেওয়ার জন্য। তো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে সিলেবাসটা রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায়, সেটা তোমরা অলরেডি আশা করি পড়েছ। তো এমসিকিউ এবং এক কথা উত্তরের নাম্বার তোলা সহজ এবং সেগুলো সহজে সমাধান করা সম্ভব। এই ক্ষেত্রে দ্রুততার সাথে কীভাবে চিন্তা করতে হবে, সহজে নাম্বার তোলা যাবে, এই জন্য আমি চেষ্টা করতেছি সমাধান করে দেওয়ার জন্য। কথা না বাড়িয়ে কাজে চলে আসি। আমরা দেখছি যে আমাদের এখানে 1 নং প্রশ্নে বলা হয়েছে বিটের পূর্ণরূপ কি। বিটের পূর্ণরূপ হচ্ছে বিআইটি। বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারির বিআই, ডিজিটের আইটি, এটা নিয়ে হচ্ছে একসাথে বিট। তার মানে বাইনারির বিআই আর ডিজিটের থেকে শুধু টিটা নেওয়া হলো, বিট হয়ে গেল। আচ্ছা, প্রশ্ন নম্বর অপশন হচ্ছে তাহলে কত? খ। কোশ্চেন নম্বর 2-এ বলছে 15 বছর এর বাইনারি কত হবে? 15 বছরের বাইনারি। 15 একটি শব্দ, এটা একটি দশমিক শব্দ। সহজ কথায় যদি আমরা বলি, দশমিক সংখ্যাটিকে বাইনারিতে নেয়ার কথা বলা হয়েছে। তো দশমিককে বাইনারি কীভাবে নেয় তোমরা অলরেডি জানো। 15 সংখ্যাটাকে তুমি যদি এইভাবে 15 পর্যন্ত লিখতে থাকো, ডাবল করে 1 2 4, 4-এর পরে 8, 8-এর পরে 16, খেয়াল করে দেখো আমাদের আছে সংখ্যা 15। আমরা 15-এর বাইনারি বের করবো, আমাদের অলরেডি 8-এর পরে 16 চলে আসতেছে। সুতরাং এটা আমাদের নেওয়ার প্রয়োজন হবে না। যে সংখ্যাগুলো না নিয়ে আমি 15 তৈরি করতে পারবো সেগুলো নিচে 0 দিব, আর যেগুলো নিয়ে 15 তৈরি করবো সেগুলো নিচে 1 দিব। আমি 8 নিব, 8 আর 4 12 নিব, 12 আর 2 13 14 নিব এবং 1ও নিব 1। তার মানে আমাদের বাইনারি সংখ্যাটা আমরা এটাই পাচ্ছি 1 1 1 1। তো 1 1 1 1 মানে 4টা 1 যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের কি 15 বছরের বাইনারি সংখ্যা। তাহলে খ হচ্ছে আমাদের উত্তর। এমসিকিউ 2 গেল। এরকম তোমরা যে কোনো সংখ্যার বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে নিতে পারবা, আবার বাইনারি থেকে ডেসিমাল সেটা তোমাদেরকে দেখানো হয়েছে। 3 নম্বর প্রশ্নে কি বলছে? আন্তর্জাতিক গণিত দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 14ই মার্চ। আন্তর্জাতিক গণিত দিবস এবং পাই দিবস একই দিনে পালন করা হয়। তো পরবর্তীতে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, আর পাই হচ্ছে 3.1416, আর আর এর মান হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধকে স্কোয়ার করে পাই দিয়ে গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল পাই। 5 নং অঙ্কে বলছে কি 3 ও 12-এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত? 3 12। এটা 5 নম্বরে বলছে 3 ও 12। 3 এর উৎপাদক কত? তোমার 3 এর উৎপাদক মৌলিক উৎপাদক 3, আর 12-এর হচ্ছে মৌলিক উৎপাদক 2 × 2 × 3। তাহলে এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক সবচেয়ে বড় হচ্ছে কোনটা? সবচেয়ে বড় ছোট মিলিয়ে একটাই 3। তাহলে আমরা লিখতে পারি 5-এর উত্তর অপশন খ, 3 ও 12-এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক 3। ওকে। কোশ্চেন নাম্বার 6-এ বলছে XYZ কে এক্স বা ওয়াই বা জেড বা XYZ এর কি বলা হয়? অর্থাৎ এরকম প্রশ্ন আসলেই এক্স বা ওয়াই বা জেড যে কোনো একটার আরেকটা যখন গুণ আকারে থাকতেছে তখন সেটাকে গুণিতকই বলা হবে। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নে বলছে আয়তক্ষেত্রের ধার কয়টি? ধার বুঝতে হবে তোমাকে। আয়তক্ষেত্রের ধার হচ্ছে তোমার হচ্ছে মানে তুমি যেমন আমার কাছে যদি একটি ধরো এই মুহূর্তে আমার কাছে হুমায়ুন আহমেদের একটি বই আছে, নাম হচ্ছে বাদশাহ নামদার, হুমায়ুন আহমেদের লেখা। মজার ব্যাপার হচ্ছে এই বইটা হুমায়ুন আহমেদ লিখেছে হুমায়ুন আহমেদের নামে, একজন বাদশার নামে। তিনি হচ্ছেন বাদশাহ হুমায়ুন, সম্রাট বাবরের সন্তান। তো যাই হোক, এই বইটিতে তুমি দেখো ধার যদি আমি বলি আয়তক্ষেত্রের ধার কয়টি, এই বইটি একটি আয়তক্ষেত্র। ভালো করে খেয়াল করো, আয়তক্ষেত্রের এইটা হচ্ছে প্রস্থের দিক, এটা হচ্ছে প্রস্থের দিক, আর এই দিকটা হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে কি দৈর্ঘ্যের দিক। তাহলে এই বইয়ের প্রস্থ এবং দৈর্ঘ্য আমরা চিনলাম, এটা প্রস্থ আর এটা হচ্ছে কি উপরের দিকে দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ ছোট হয়। তো অক্ষ যদি বিবেচনা করো, এদিকে হচ্ছে এক্স অক্ষ আর এদিকে হচ্ছে কি ওয়াই অক্ষ। এটাকে বলা হয় আনুভূমিক দিক আর এটাকে বলা হবে উলম্ব দিক। তো এখন আমার এখানে প্রশ্ন করা হয়েছে হচ্ছে আয়তক্ষেত্রের ধার কয়টি? ধার বলতে বোঝানো হবে এই যে এটি একটি ধার, তারপরে আমাদের এটি একটি ধার,
উল্টাও দুইটি, তাই না? তো আবার এই দুটি ধার যদি আমরা পেয়ে যাই, পরবর্তীতে আমরা একটু অন্যভাবে খেয়াল করি। আমরা এটিকে ধার না, এটা বলবো পৃষ্ঠ। এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ দুইটা, এটা একটা পৃষ্ঠ তিনটা, এটা একটা পৃষ্ঠ চারটা, এটা একটা পৃষ্ঠ পাঁচটা, আর এটা একটা পৃষ্ঠ ছয়টা। তার মানে এটা একটি আয়তক্ষেত্র, আয়তাকার ঘনবস্তু, যার পৃষ্ঠতল হচ্ছে ছয়টা। তো দেখো 8 নম্বর প্রশ্নে অলরেডি বলছে যে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি, তাহলে আমরা 6টি পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন করছে আয়তক্ষেত্রের ধার কয়টি। প্রশ্ন নম্বর 7-এ আয়তক্ষেত্রের ধার কয়টি। ধার বলতে এখানে কি বোঝাচ্ছে? ধার বলতে বোঝাচ্ছে হচ্ছে যে এই যে একটি ধার, দুটি ধার, তিনটি ধার, চারটি ধার। আবার বলছি, একটি ধার, দুটি ধার, তিনটি ধার, চারটি ধার, এগুলো হচ্ছে এক একটি ধার, এক একটি ধার। ঠিক আছে, এগুলো হচ্ছে ধার। তাহলে আয়তক্ষেত্রের ধার হচ্ছে কয়টি? 4টি। ওকে, তো পরবর্তী প্রশ্ন আমাদের 8 হয়ে গেল। আমরা এখন 9 দেখি। 9 বলছে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরস্পর সমান হয়। 10 নম্বর প্রশ্নে বলছে 3x - 7 = 15 থেকে 3x = 15 + 7 সমীকরণটি পাওয়ার প্রক্রিয়াটিকে কি বলে? এখানে কি করছে ক্যালকুলেশনটা একটু দেখি। এটা 10 নম্বর বলছে 3x - 7 = 15। এখান থেকে 3x = 15, 7টাকে ওইদিকে নিয়ে গেল, প্লাস হয়ে গেল। তার মানে এখন এই সমীকরণটি নতুন হচ্ছে। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কি করা হলো, এই 7টাকে দিক পরিবর্তন করছে, যেটাকে পক্ষ বলে, এটাকে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, আর এটাকে বলে রাইট হ্যান্ড সাইড। তো দিক পরিবর্তন মানে পক্ষ পরিবর্তন করা, যেটাকে বলা হবে পক্ষান্তর করা। তাহলে এই যে এখানে দেখো অপশন গতে আছে পক্ষান্তর বিধি অনুযায়ী প্রক্রিয়াটি হয়েছে। তাহলে এত থেকে এত সমীকরণটি পাওয়ার প্রক্রিয়াটিকে বলে পক্ষান্তর বিধি। ওকে, নেক্সট কোশ্চেন, সমীকরণের মূল নিচের কোনটি? সমীকরণটি আমরা লিখি। এটা কোশ্চেন নাম্বার 11। 11তে বলছে 3 × 7 - 2x = -4x + 30। এটাকে আমরা সমাধান করলে সমীকরণটির মূল পেয়ে যাব। আর মূল মানে হচ্ছে চলকের মান। তো 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 21 - 6x, 4xটাকে আমি এই পাশে নিয়ে আসলে +4x হবে, 30টা ওই পাশেই থাকুক। আমরা যেহেতু ভ্যালু বের করবো, ভ্যালুটাকে রাইট সাইডে রাখবো আর চলকটাকে লেফট সাইডে নিয়ে আসবো। 20টাকে আমরা ওই পাশে নিয়ে যাব, আর 6x থেকে 4x মাইনাস হয়ে যাবে, -2x হবে, আর 30 - 21 হবে। 21 এগুলো সে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। তো এখানে খেয়াল করো, এখানে এই 6x থেকে 4x গিয়ে -2x হলো, আর 30 থেকে -21 হলে কত হয় বলো তো? 9। তো এখন আমি যদি x এর মান বের করতে চাই, x এর মান হবে 9/2, অর্থাৎ x সমান -9/2। আমাদের অপশন যেটা আছে এরকম, সেটাই উত্তর হবে। তো 11 নম্বর এমসিকিউতে অপশন ঘ -9/2। এটা হচ্ছে আমাদের সমীকরণের মূল। সমীকরণের মূল এটা হচ্ছে সমীকরণের মূল বলে, সমীকরণের মূলের বীজ বলে, সমাধান বলে, চলকের মান বলে, যা বলো না কেন সবই এক। আচ্ছা, 12তে বলছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 বর্গমিটার হলে ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। তো এক বাহু স্কোয়ার করার পরে কত পাচ্ছে? 9। এই যে এখানে দেওয়া আছে। তো এটাকে আমরা যদি বাহু আনতে চাই তাহলে কি করতে হবে? বাহু আনতে চাইলে আমাদেরকে রুট করে দিতে হবে। রুট করে দিলে 9কে রুট করলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। স্কোয়ার রুট কাটা যায়, কীভাবে কাটা যায়? 3^2, আর রুটকে যখন আমরা সংখ্যার সাথে ব্যবহার করব ভ্যালু হবে হাফ। তাহলে আলটিমেটলি এটার মান আসছে 3, তাই না? এই 3 মিটার, অপশন ক হচ্ছে আমাদের উত্তর। তাহলে ক্ষেত্রফল যখন 9 বর্গমিটার হচ্ছে, এর এক বাহুর দৈর্ঘ্য হবে 3 মিটার। আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। ওকে, এখানে কি করলাম সেটা দরকার হলে লিখে দিতে পারো। আমরা ইংলিশে বলি রুট করে, বাংলা বলে বর্গমূল করে। পরবর্তী প্রশ্ন নম্বর 13। 13তে বলছে তথ্য মূলত কত প্রকার? তথ্য মূলত 2 প্রকার, একটা হচ্ছে গুণগত তথ্য আর একটা হচ্ছে পরিমাণগত তথ্য। 14 নম্বরে বলছে কোন তথ্যের পরিমাণ পরিমাপ করা যায় না? গুণগত তথ্যের পরিমাণ পরিমাপ করা যাবে না। যেমন আমি যদি তোমাকে বলি যে
গতকাল বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ গতকাল ধরো সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের খেলা, তাহলে আমি যদি বলি ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ জিতেছে, টেস্ট ম্যাচ বা ওয়ানডে যেটাই হোক, তাহলে এখানে কোনো সংখ্যার উপাত্ত নাই, এটা হচ্ছে একটি গুণগত তথ্য। 15 নম্বর প্রশ্নে বলছে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত? বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তো এইটা মানে বৃত্তের কেন্দ্র যদি এরকম হয়, এটা একটা যদি বৃত্ত হয়, এই বৃত্তটা তার এই যে কেন্দ্র, হ্যাঁ কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি তৈরি করবে। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা এক কথায় উত্তরে আসি। 16 নং প্রশ্নে বলছে এক হাতে সর্বোচ্চ কত বিট পর্যন্ত গণনা করা যায়? এক হাতে তোমার আঙুল কয়টি? এক হাতে তোমার 5টি আঙুল, 1 2 3 4 5, প্রতিটা আঙুল একটি করে বিট। যখন এই যে প্রতিটা আঙুল একটি করে বিট, তার মানে 5 বিট। এটা 5টি উত্তর হবে। পঞ্চভুজের কয়টি শীর্ষবিন্দু থাকবে? তাহলে পঞ্চভুজের কয়টি শীর্ষবিন্দু থাকবে এটা দেখার জন্য আমরা একটা পঞ্চভুজ ড্র করি। 17 নম্বরে বলছে ধরো এটা একটা পঞ্চভুজ, 3 4 5, নাম্বার 1 ভুজ, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এটা একটা পঞ্চভুজ। তাহলে এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু। যখন দুইটা বাহু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এগুলোকে বলে শীর্ষবিন্দু। তাহলে একটি শীর্ষবিন্দু, 2টি, 3টি, 4টি, 5টি। হ্যাঁ, পঞ্চভুজের শীর্ষবিন্দু হচ্ছে 5টি। আচ্ছা, পাই দিবস কত তারিখে পালন করা হয়? যে এখানে আমরা বললাম আন্তর্জাতিক গণিত দিবস আর পাই দিবস একই দিনে পালন করা হয়, 14ই মার্চ। 14 মার্চ। আচ্ছা, লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণ। খেয়াল করো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই জায়গাটাতে অনেকে একটু ভুল করো, এটা সহজ জিনিস যদিও। লসাগু স্ট্যান্ড ফর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই জায়গাতে গুণনীয়ক হবে না, এটা গুণিতক। আর যখন গসাগু বলা হবে তখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে। ওকে, লসাগু গসাগু এইখানে এই ভেরিয়েশনটা হয়, পার্থক্যটা এই জায়গাতে। লসাগুতে গুণিতক আর গসাগুতে গুণনীয়ক, এটা ভুল করা যাবে না। তাহলে লসাগুর পূর্ণরূপ আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক লিখব। আর চতুর্ভুজের বাহু কয়টি? চতুর্ভুজ যেহেতু চতুর মানে হচ্ছে 4টি বাহু, তাই না? আর ঘনকের মাত্রা কেমন? ঘনকের মাত্রা হচ্ছে ত্রিমাত্রিক, 3D। ওকে, আচ্ছা 22 নম্বরে বলছে x + 15 = 25 হলে x এর মান কত? তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। x + 15 = 25। এখান থেকে x এর মান বের করব কিভাবে? 15কে পক্ষান্তর করো, -15। 25 থেকে 15 গেলে কত হয়? 25 থেকে 15 গেলে 10। এটা অ্যান্সার। তাহলে আমরা পেলাম হচ্ছে x এর মান 10। আচ্ছা, 23 বলছে ax² + bx + c = 0। এটি কিরূপ সমীকরণ? এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এটি, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এরপর 24 নম্বর বলছে অনুসন্ধান ক্ষেত্র হতে বর্ণনামূলক বা সংখ্যাসূচক মান সংগ্রহ করা হলে তাকে কি বলে? অনুসন্ধান ক্ষেত্র হতে বর্ণনামূলক বা সংখ্যাসূচক মান সংগ্রহ করা হলে তাকে কি বলে? বর্ণনামূলক বা সংখ্যাসূচক মান যদি আমরা সংগ্রহ, তাহলে সেটাকে বলবে হচ্ছে তথ্য। তুমি যদি শুধু সংখ্যাসূচক মান উল্লেখ থাকতো, কোনো তথ্যের সংখ্যাসূচক মান, সেটা হতো উপাত্ত। আর যেহেতু বর্ণনামূলক বা সংখ্যাসূচক যে কোনোটা হতে পারে, সুতরাং এটি একটি তথ্য আমরা নির্ধারণ করতেছি। আর এই তথ্যকে যখন গাণিতিকভাবে উপস্থাপন করব সেটা হয়ে যাবে কি? উপাত্ত। আচ্ছা, 25 নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন বলছে আয়তলেখের প্রস্থ কিসের সমান? আয়তলেখের প্রস্থ, এই যে আমি একটু আগে দেখালাম তোমার এই যে বইতে, এটা একটি আয়তক্ষেত্র। এই যে এটা একটি কি? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের প্রস্থ। তো আয়তক্ষেত্রটি তুমি যদি এভাবে বিবেচনা করো, এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে দৈর্ঘ্য বড় আর এটা হচ্ছে প্রস্থ। তো এই আমরা যখন একটা কি বলে, আমরা যখন গ্রাফ অঙ্কন করব, এইটা হচ্ছে ধরো মধ্যবিন্দু ও, এই যে ডান দিকে যাচ্ছে এটা x অক্ষ আর এটা কি y অক্ষ। এটাকে বলে আনুভূমিক দিক আর উপরের দিকটাকে বলে উল্লম্ব দিক। তো আমরা এখানে প্রশ্ন করা হয়েছে কি? আয়তলেখের প্রস্থ কিসের সমান হয়? আয়তলেখের প্রস্থ সমান হবে হচ্ছে কিসের? এটা অনেকভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। আয়তলেখের প্রশ্ন, তো আয়তলেখের
প্রস্থ সমান কি সেইটার জন্য জানতে হবে আয়তলেখ কি দিয়ে আঁকি। আমরা আয়তলেখের এক্স অক্ষের দিকে শ্রেণীব্যাপ্তি নেই, তাই না? আর হচ্ছে এই আমরা আয়তলেখের ওয়াই অক্ষের দিকে নেই হচ্ছে গণসংখ্যা, ছাত্র সংখ্যা বা যে কোনো কিছুর সংখ্যা। তাহলে এক্স অক্ষের দিকে নিচ্ছি শ্রেণীব্যাপ্তি, ওয়াই অক্ষের দিকে নিচ্ছি গণসংখ্যা। আর এক্স অক্ষটাকে বলা হচ্ছে প্রস্থ, কি বলে? প্রস্থ। আর এই ওয়াই অক্ষের দিকেরটাকে বলা হয় কি? দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারতেছি যে প্রস্থের দিকে আমরা শ্রেণীব্যাপ্তি নেই। আয়তলেখের এটা হচ্ছে কি, ধরো এরকম করে যদি আমরা পাই, এটা হবে আমাদের আয়তলেখ, ঠিক আছে? তো এই আয়তলেখর আমরা এক্স অক্ষের দিকে নিব হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষের দিকে নিব হচ্ছে গণসংখ্যা। তাহলে আমাদের উত্তর হবে কি? আয়তলেখের প্রস্থ, এক্স অক্ষের দিক প্রস্থ, সুতরাং এটা হচ্ছে কি? শ্রেণীব্যাপ্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক, পরবর্তীতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।